বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন একাডেমি, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে তোমাদের সামনে অব্যবসায়ী প্রতিষ্ঠানের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো বিগত 3টি ক্লাসে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা শুরু করছি আজকের বহু নির্বাচনী প্রশ্ন, অব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রথম প্রশ্ন, নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? আমরা সবাই একমত হব আসবাবপত্র মেরামত ব্যয়, এই ব্যয়টি হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়। দেখো অ্যান্সার সঠিক হয়েছে। নাম্বার 2, আমরা এই ধরনের প্রশ্ন যখন পাবো উদ্দীপকে, তখন আমরা একটু চিন্তা করে ক্যালকুলেশন করে অঙ্কের সূত্র অনুযায়ী সঠিক উত্তরটি বের করব। এখানে প্রাপ্তি প্রদান হিসাবে ভাড়া দেওয়া আছে 60,000 টাকা। বছরের শেষ পর্যন্ত 1/5 বকেয়া রয়েছে। 1/5 মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে আমরা বুঝতে পারি যে এই ভাড়াটি হলো 4 ভাগ। 1 ভাগ বকেয়া রয়েছে। আমরা যদি এই 60,000-কে ভাগ করব 4 দিয়ে, ভাগ করলে 15,000 টাকা হবে। তাহলে আমাদের প্রশ্ন করা হয়েছে মোট ভাড়ার পরিমাণ কত। মোট ভাড়া মানে হলো 60,000-এর সঙ্গে 15,000 যোগ করতে হবে। তাহলে মোট ভাড়া হবে আমাদের 75,000 টাকা। দেখি আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। হ্যাঁ, রাইট, আমাদের ভাড়া হবে 75,000 টাকা। আমার মনে বুঝতে পেরেছে কিভাবে আমরা অ্যামাউন্টটি বের করলাম। এরপর দেখো, প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট ব্যালেন্স দ্বারা কি বোঝায়? কি বোঝায়? আমরা জানি যে হাতে নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ বোঝায়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কোনটি? অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস আমরা জানি সবাই সদস্যদের চাঁদা। পুরাতন সম্পদ বিক্রয় কি ধরনের আয়? আমরা নিঃসন্দেহে বলবো, কারণ এই সম্পদের অর্থ সবসময় আমাদের কাছে আসে না, সুতরাং এটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি। নিচের কোনটি মুনাফা জাতীয় খরচ? মুনাফা জাতীয় খরচ আমরা বলবো কোনটি মুনাফা জাতীয় খরচ মানে হলো সব সময় যে ব্যয়গুলো হয় বা যে খরচগুলো হয়, তাহলে আমরা বলতে পারি প্রাঙ্গণ রক্ষকের মজুরি। এটি হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়। বকেয়া খরচ হিসাবকালে কোন জাতীয় হিসাব? অর্থাৎ এটি হলো আমাদের খরচ ও দায়। আয় ব্যয় হিসাবের ক্রেডিট যে ব্যবসা প্রতিষ্ঠানে কি হিসাবে গণ্য হয়? আয় ব্যয় হিসাবের ক্রেডিট যে ব্যবসা প্রতিষ্ঠানের কি হিসাবে গণ্য হয়? দেখো, নিট লাভ হিসাবে আমরা এটাকে গণ্য করব, আর ডেবিট জেরকে নিট ক্ষতি হিসাবে গণ্য করব। অব্যবসায়ী প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হয় কখন? মাসের শেষে, বছরের শেষে, একটি নির্দিষ্ট তারিখে, 6 মাস শেষে, একটি নির্দিষ্ট তারিখে। এরপরে আমরা আসি, মূলধন তহবিল থেকে কোনটি বিয়োগ করা হয়? আমরা সবাই জানি এটি হলো আমাদের আয় অতিরিক্ত ব্যয়। এখন যদি প্রশ্ন করা হয় কোনটি যোগ করা হয়, তাহলে আমরা বলবো ব্যয় অতিরিক্ত আয়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট দিকে বিনিয়োগের সুদ দেওয়া আছে বার্ষিক 16% হারে 2400 টাকা। এখন আমরা ক্রেডিট দিকে কোনো বিনিয়োগ নেই, তাহলে প্রারম্ভিক বিনিয়োগ কত টাকা হবে? এই টাকাটা আমরা কিভাবে বের করব? লক্ষ্য করো, আমাদের এখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে 2400 টাকা, 2400 টাকা। এই সুদের পার্সেন্টেজ 16%। সুতরাং আমরা মূল টাকাটা বের করব। আমরা কি বের করব? মূল টাকা। সুতরাং আমাদের এই 2400 টাকাকে গুণন করতে হবে 100 দিয়ে, আর ভাগ করতে হবে 16 দিয়ে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলটা আমরা পেয়ে যাব, অর্থাৎ 15,000 টাকা পাবো। তার মানে প্রারম্ভিক বিনিয়োগ হলো আমাদের 15,000 টাকা। কোনটি বিশেষ তহবিল নয়? আমরা বলবো মূলধন তহবিল বিশেষ তহবিল নয়। বিগত বছরের চাঁদা বর্তমান বছরে বকেয়া থাকলে
আমরা এটা প্রশ্নটি হলো বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। আয় ব্যয় হিসাবের সাথে সাথে যোগ করতে হবে, মূলধন তহবিল নির্ণয়ের সম্পদ হিসাবে দেখাতে হবে, উদ্ধৃত পত্রের সম্পদ হিসাবে দেখাতে হবে। আমরা জানি একটি হতে পারে, দুটি হতে পারে বা তিনটি হতে পারে বহুপদী প্রশ্ন ক্ষেত্রে। নিচের কোনটি সঠিক? আমরা দেখি সঠিক অ্যান্সারটি কোনটি। 2 এবং 3, অর্থাৎ মূলধন তহবিল নির্ণয় সম্পদ হিসাবে দেখাতে হবে, উদ্ধৃত পত্রে সম্পদ হিসাবে দেখাতে হবে। কোনটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন জাতীয় ব্যয়? আমরা যদি দেখি এখানে বই ক্রয়, এটি হলো আমাদের মূলধন জাতীয় ব্যয়। অব্যবসায়িক প্রতিষ্ঠানের এখানে আমরা একটি উদ্দীপক দেখব। উদ্দীপক অনুযায়ী আমাদের 15 এবং 16 নম্বরের অ্যান্সার আমাদেরকে করতে হবে। এখানে যদি আমরা দেখি আমাদের একটি ক্লাবের প্রাপ্তি প্রদানের ভাড়া দেওয়া আছে 64,000, আর পরবর্তী বছরের ভাড়া হলো 4,000 টাকা। বছর শেষে মোট ভাড়ার 1/5 আমাদের বকেয়া রয়েছে। তাহলে এই 64,000 যেহেতু আমাদের মোট ভাড়া, এখান থেকে আমাদের 4,000 টাকা পরবর্তী বছরে এই টাকাটা আমাকে মাইনাস করতে হবে। তো 64,000 থেকে যদি আমি 4,000 মাইনাস করি তাহলে 60,000। এই 60,000 টাকার এর মোট ভাড়ার 1/5 বকেয়া রয়েছিল। 60,000কে আমাকে ভাগ করতে হবে 4 দিয়ে, কারণ 1 অংশ বকেয়া, তাহলে 4 ভাগ আছে এখানে। 60,000কে 4 দিয়ে ভাগ করা হলে আমরা এখানে পাবো 15,000। তাহলে 60,000-এর সাথে 15,000 যদি যোগ করি তাহলে হবে আমাদের 75,000। তাহলে রেজাল্ট হবে 75,000। এরপরে সংশ্লিষ্ট বছরে বকেয়া ভাড়ার পরিমাণ কত, অর্থাৎ এই বছরে বকেয়ার ভাড়ার পরিমাণ কত? আমরা নিঃসন্দেহে আমরা বলতে পারি 15,000। এই 15,000 টাকা হলো এবছর আমাদের বকেয়া ভাড়া। অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন তহবিল বলতে কি বোঝায়? অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের সম্পদ ও দায়ের যে বিয়োগফল, এই বিয়োগফলই হলো আমাদের বা পার্থক্যটা হলো অব্যবসায়িক প্রতিষ্ঠানের মূলধন তহবিল। প্রাপ্তি প্রদান হিসাবে উদ্বৃত্তকে কি বলা হয়? আমরা জানি প্রাপ্তি এবং প্রদান হিসাবের যে ব্যালেন্স থাকে, এই ব্যালেন্সকে আমরা বলবো হলো সম্পদ। প্রাপ্তি প্রদান হিসাবের কোনটি অন্তর্ভুক্ত হয়? এখানে আমরা সকল নগদ প্রাপ্তি ও প্রদানকে অন্তর্ভুক্ত করব। অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি? আমরা সবাই জানি এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য ও জনগণের সেবা দান করা। আয় ব্যয় হিসাবে কোনটি দেখানো হয় না? আমরা জানি যে আয় ব্যয় হিসাবে প্রাঙ্গণ উন্নয়ন দেখানো হয় না। আমরা উদ্দীপকটি লক্ষ্য করব। এই উদ্দীপকের আমরা যা দেখেছি সেটি হলো বিনিয়োগের ক্রয় মূল্যের উপর 5% হারে বিনিয়োগের সুদ প্রাপ্তি 3,750 টাকা, আর সুদের পরিমাণ হলো 5%। তাহলে এখানে আমাদের বের করতে হবে প্রারম্ভিক মূলধন পরিমাণ কত। তা আমরা যদি প্রারম্ভিক মূলধন মানে বুঝতে হবে আমাকে 100% বের করতে হবে। তাহলে আমরা সুদের 3,750-কে গুণ করব 100 দিয়ে, ভাগ করব 5 দিয়ে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। অর্থাৎ আমরা পাবো 75,000 টাকা। এই 75,000 টাকা হলো আমাদের প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ। অব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি? নিচের আমরা যদি দেখি তাহলে প্রকৌশলী, কনসালটেন্ট ফার্ম, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল। অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান এখানে প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফার্ম, এটি হলো আমাদের অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠানে আয় ব্যয় হিসাব প্রস্তুত করা হয়? অর্থাৎ আয় ব্যয় প্রতিষ্ঠানে কোনটি? এটা হলো আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানে আয় ব্যয় হিসাব প্রস্তুত করা হয় আমাদের। নিচের কোনটি প্রাপ্তি ও প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হয় না? আমরা সবাই বলবো বকেয়া চাঁদা। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে
মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান সমূহ প্রাপ্তি প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয়। মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান সমূহ দেখানো হয়। বিগত বছরের সমাপনী সম্পত্তি ও দায়ের পার্থক্য চলতি বছরের প্রারম্ভিক মূলধন হিসাবে তহবিলে বলা হয়। নিচের কোনটি সঠিক হবে? আমরা 1, 2, 3 তিনটি হলো আমাদের সঠিক অ্যান্সার, কারণ তিনটি অব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা উদ্দীপকটি পড়ে 27 ও 28 নম্বর প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব। এখানে প্রশ্ন হলো, সমাপনী উদ্ধৃত পত্রে কত টাকা বকেয়া চাঁদা দেখাতে হবে? কত টাকা বকেয়া চাঁদা দেখাতে হবে? তুমি এখানে লক্ষ্য করো, আমাদের সদস্য সংখ্যা হলো 100 জন। প্রত্যেক সদস্য আমাদের চাঁদা দেয় 150 টাকা করে। তাহলে চলতি বছরে আমাদের 15 জন মোট চাঁদা বকেয়া রয়েছে 15 জনের, কিন্তু বিগত বছরের 5 জন। তো সুতরাং আমরা এই 15 জন, যেহেতু আমাদের 15 জনের চাঁদা বকেয়া রয়েছে, এই 15 দিয়ে যদি আমরা 150কে গুণন করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব 2250 টাকা। এটি হলো আমাদের বকেয়া চাঁদা হিসেবে আমরা দেখাবো। এরপরে সবুজ যুব সংঘের যদি আমরা দেখি তাহলে কি দাঁড়ায়? চলতি বছরের চাঁদা বা রাজস্ব হলো 15,000 টাকা। কিভাবে হলো? অর্থাৎ আমরা 100 সঙ্গে যদি 150 গুণন করি তাহলে চলতি বছরের চাঁদা পেয়ে যাবো 15,000 টাকা। তো সুতরাং 1 নম্বর কিটি, অর্থাৎ 1 নম্বরে যে বিষয়টি বলা আছে সেটি প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য সঠিক হয়েছে। 2 নম্বর হলো, চলতি বছরের চাঁদা বকেয়া রয়েছে 2250 টাকা। আমরা কিছুদিন আগে 27 নম্বরে বের করলাম 2250, তাহলে সুতরাং এই অ্যান্সারটিও সঠিক, যেহেতু বহুপদী প্রশ্ন আমরা জানি 1টি 2টি 3টি সঠিক হতে পারে। প্রারম্ভিক বকেয়া চাঁদার পরিমাণ 1500 টাকা। প্রারম্ভিক মানে বিগত বছরের, অর্থাৎ বিগত বছরে আমাদের চাঁদা ছিল 10 জন সদস্য ছিল বিগত বছরের, আর প্রত্যেক সদস্যের চাঁদা ছিল 150 টাকা। সুতরাং 150কে যদি আমরা 10 দিয়ে গুণন করি তাহলে পেয়ে যাব 1500 টাকা। তাহলে এখানে দেখা গেল যে 3টি প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। সুতরাং আমরা বলবো এখানে সঠিক উত্তর কোনটি? 1, 2, 3, অর্থাৎ গ নম্বর। এখানে আমরা দেখলাম চলতি বছরে ভাড়া বাবদ প্রদান হলো 18,000 টাকা। চলতি বছরে ভাড়া 1/5 অবদত্ত, মানে বকেয়া প্রদান করা হয়নি। তাহলে ভাড়া খরচের পরিমাণ কত হবে? আমরা এই নিয়মের একটি উদ্দীপক কিছু আগে দেখিয়েছি। তোমরা নিঃসন্দেহে বলবে 4 দিয়ে ভাগ করতে হবে 18,000-কে। যদি আমরা 4 দিয়ে ভাগ করি 18,000-কে, তাহলে 1 ভাগের বকেয়া টাকা বের হবে। ওই টাকা আমরা 18,000-এর সাথে যোগ করব, যোগ করলে হবে আমাদের 22,500। আয় ব্যয় হিসাব প্রকাশ করে ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, কোনটি সঠিক? আমরা বলবো 1, 2, 3 তিনটি সঠিক। আমরা যদি উদ্দীপকটি একটু মনোযোগ দিয়ে পড়ি, যে আমাদের 2013 সালে 1 জানুয়ারি তারিখে তথ্যগুলো হতে নগদ, বকেয়া মজুরি, বকেয়া চাঁদা, দালান কোঠা, 10% ঋণ, ইজারা সম্পত্তি দেওয়া রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ কত? প্রারম্ভিক সম্পদ অর্থাৎ আমাদের এই যে নগদ 2000 টাকা, বকেয়া চাঁদা 500 টাকা, দালান কোঠা 12,000 এবং ইজারা সম্পত্তি 8,000, এগুলো যোগ করলে আমাদের 31 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব, অর্থাৎ আমাদের 22,500 টাকা হবে যোগফল। এর পরের প্রশ্ন আমরা দেখি, প্রারম্ভিক দায়ের পরিমাণ কত? প্রারম্ভিক মানে শুরুতে যে দায় ছিল। দেখো, বকেয়া মজুরি 400 টাকা, 10% ঋণ হলো আমাদের 7,000 টাকা। সুতরাং আমরা এই 7,000 এবং 400 যোগ করি তাহলে আমরা প্রারম্ভিক দায়ের পরিমাণ পেয়ে যাব 7,400 টাকা। এরপরে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ কত, অর্থাৎ এই
7,400 এবং মোট সম্পত্তি 22,500, এই দুটি যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের ফলাফল 29,900 টাকা। দেখা যাক পরের প্রশ্ন আমাদেরকে মূলধন তহবিলের পরিমাণ কত। আমরা জানি যে মূলধন তহবিল বের করার সূত্র হলো প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করতে হবে। তাহলে আমাদের 31 নম্বর প্রশ্নে প্রারম্ভিক সম্পদ 22,500, প্রারম্ভিক দায় 7,400, সুতরাং 22,500 টাকা থেকে 7,400 বাদ দিলে আমরা পেয়ে যাব আমাদের মূলধনের পরিমাণ 15,100 টাকা। আমরা তোমাদের সামনে সর্বশেষ দুটি প্রশ্ন নিয়ে, তিনটি প্রশ্ন 35, 36, 37 এই উদ্দীপক দিয়ে আমরা বহুনির্বাচন প্রশ্ন শেষ করব। এখানে ক্লাবের সদস্য সংখ্যা 60 জন, প্রত্যেকে বার্ষিক মানে এক বছরে চাঁদা দেয় 20 টাকা করে। চলতি বছরে চাঁদা বাবদ 200 টাকা বকেয়া রয়েছে। বিগত বছরে চাঁদা বাবদ 100 টাকা আদায় হয়েছে। বিগত বছরের মোট বকেয়া চাঁদা ছিল 150 টাকা। আমাদের প্রথম প্রশ্ন 35 নম্বর, চাঁদা বাবদ মোট কত টাকা আদায় হয়েছে। তার মানে হলো আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে আমাদের 60 জন সদস্য, আমাদের 60 জন সদস্য যদি আমরা 20 দিয়ে গুণন করি তাহলে 1200 টাকা হবে। কিন্তু এই 1200 টাকার মধ্যে আমাদের বিগত বছরে 100 টাকা আদায় হয়েছে। তার মানে 1200 টাকা থেকে 100 টাকা বাদ দিলে আমরা পাবো 1100 টাকা। সুতরাং 1100 টাকা আমাদের অ্যান্সার। এরপরে আর্থিক অবস্থার বিরুদ্ধে বকেয়া চাঁদা বাবদ কত টাকা যাবে। দেখো এখানে স্পষ্ট লেখা আছে যে চলতি বছরে চাঁদা বাবদ 200 টাকা বকেয়া রয়েছে। সুতরাং চলতি বছরে যে চাঁদা বকেয়া থাকে ওই চাঁদাই আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া চাঁদা হিসাবে লিপিবদ্ধ করতে হয়। সুতরাং 200 টাকাই হবে আমাদের বকেয়া চাঁদা, যা আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হবে। এরপরে সর্বশেষ প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি বছরে বকেয়া চাঁদা বাবদ দেখাতে হবে। মানে বকেয়া চাঁদা বাবদ আমরা কত টাকা দেখাবো। ওখানেও আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি বছরে বকেয়া চাঁদা বাবদ দেখাবো আমরা কত টাকা, 200 টাকা। এখানে দেখাবো আমরা 200 টাকা। মানে প্রশ্ন উত্তর একই হবে কিন্তু প্রশ্ন দুইভাবে হতে পারে, সেটাই তোমাদের সামনে উপস্থাপনা করা হলো। তাহলে এখানে আমরা যেই এমসিকিউ গুলো আলোচনা করেছি, তোমাদের মূল বইতে আরো এমসিকিউ রয়েছে। তো এই ধরনের এমসিকিউ গুলো বোর্ড পরীক্ষায় থাকে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপনা করা হলো। ইনশাল্লাহ আমরা সামনে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং মূল বই থেকে আরো বেশি এমসিকিউ পড়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।